যে গিভিং হোপ টু মিলিয়ন্স, মানে লক্ষ লক্ষ মানুষকে আশা জাগানো। আচ্ছা, লক্ষ লক্ষ মানুষকে আশা জাগানো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে লিখতে হলে তোমার এই ফ্রেজটা আসবে, এই ফ্রেজটার দরকার হবে। এখন তুমি যদি এটা ইংরেজিতে ট্রান্সলেট করতে না পারো তাহলে তুমি কিভাবে তুমি এটা লিখবে? তো এটার ইংরেজি হলো গিভিং হোপ টু মিলিয়ন্স। আচ্ছা, গিভিংটাকে যখন তুমি সেন্টেন্সে ব্যবহার করবে তখন কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার করতে পারো। এটাকে তুমি গেভ হিসাবেও ব্যবহার করতে পারো, অথবা ইজ গিভিং হিসাবেও ব্যবহার করতে পারো, যেহেতু এখনো পর্যন্ত এটা চলমান আছে বলা যায়। তারপরে এটাকে তুমি গিভ হিসাবে, গিভস হিসাবে বিভিন্নভাবে কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক আছে, যেভাবে দরকার হয় তুমি সেভাবে ব্যবহার করবে। এরপর দেখো ব্রেক ফ্রি ফ্রম পভার্টি। আচ্ছা, দারিদ্র থেকে মুক্ত করা, এটার এটার ইংরেজিতে ট্রান্সলেশনটা কি? দারিদ্র থেকে মুক্ত করা, এটার ইংরেজি ট্রান্সলেশন হলো ব্রেক ফ্রি ফ্রম পভার্টি। ব্রেক ফ্রি ফ্রম পভার্টি। আচ্ছা দেখো, বৈপ্লবিক ধারণা, দিস রিভলিউশনারি আইডিয়া। তো এই শব্দগুলো তোমাকে জানতে হবে। ট্রান্সফর্মিং দ্য লাইফস অফ পিপুল অ্যারাউন্ডিং দ্য ওয়ার্ল্ড। এরপর দেখো ফিনান্সিয়াল ইনক্লুশন, মানে আর্থিক অন্তর্ভুক্তি, মানে মানুষকে অর্থনৈতিক বিষয়ের সাথে অন্তর্ভুক্তি করা। ইনোভেটিভ থিঙ্কিং, মানে উদ্ভাবনী চিন্তা। যুগান্তকারী কাজ হয়তো তুমি বাংলা জানো, ইংরেজি যদি না জানো এভাবে জানতে হবে। গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক, মানে যুগান্তকারী কাজ। কে টু ব্রেকিং দ্য সাইকেল অফ পভার্টি, দারিদ্র্যের চক্র মানে দ্য সাইকেল অফ পভার্টি। তারপরে ভাঙার চাবিকাঠি, ভাঙার চাবিকাঠি মানে কে টু ব্রেকিং, মানে ভাঙার চাবিকাঠি। আচ্ছা, লাইক মানে মতো, আর ক্লাশ মানে সংঘর্ষ, উইথ কাদের সাথে? তাহলে লাইক ক্লাশ মানে সংঘর্ষের মতো কাদের সাথে? উইথ অথরিটিস। অথরিটিস মানে কর্তৃপক্ষের সাথে, অথবা পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, অথবা রাজনৈতিক হস্তক্ষেপের সাথে সংঘর্ষের মতো। যে তোমরা এই প্যারাগ্রাফটা ঠিক এই আকারে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, অথবা এই রিলেটেড একটা প্যারাগ্রাফ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। খুব দারুণ একটা টাইটেল দেখো, লিসন ফ্রম দ্য পাস্ট, মানে অতীত থেকে শিক্ষা নিয়ে। কানেক্টিং বাংলাদেশ লিবারেশন স্পিরিট টু টুডে, বলছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বা মুক্তিযুদ্ধের যে চেতনার সাথে বর্তমানের সম্পর্ক নিরূপণ করো বা সংযোগ করো। ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি এম মাহফুজ। আজকে তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস শেয়ার করব। এই ক্লাসটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনের জন্য একটা এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেক অনেক সাপোর্টিভ হতে পারে। তো দেখো, তোমরা যারা আমার রিটেন ক্লাসটা রেগুলারলি করো তারা হয়তো জানো তোমাদের আমার বিগত ক্লাসে আমি তোমাদের প্যারাগ্রাফের উপর 10টা প্যারাগ্রাফ তোমাদের সাজেশন করে দিয়েছিলাম এবং প্যারাগ্রাফের উপর হোমওয়ার্ক করে দিয়েছিলাম। তো সেই হোমওয়ার্কটা ছিল মূলত জুলাই স্টুডেন্ট মুভমেন্টের উপর এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। তো জুলাই স্টুডেন্ট মুভমেন্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর তোমাদের 10টা প্যারাগ্রাফ দিয়েছিলাম। তোমাদের করণীয় ছিল তোমরা প্রত্যেকেই এই প্যারাগ্রাফগুলো নিজের মতো করে লেখার চেষ্টা করবে এবং তোমার ফ্রি হ্যান্ড রাইটিং অ্যাবিলিটিটা তুমি ডেভেলপ করার চেষ্টা করবে। কিন্তু তোমাদের রেসপন্স খুবই বাজে ছিল, যেটা আমাকে অনেক হতাশ করেছে। তারপরেও আমি তোমাদের আজকে খুব এক্সক্লুসিভ একটা সাজেশন বা একটা ক্লাস তোমাদের গিফট দিতে যাচ্ছি। তো জুলাই স্টুডেন্ট মুভমেন্টের উপর তোমাদের যে 5টা প্যারাগ্রাফ আমি দিয়েছিলাম, এই প্যারাগ্রাফগুলো তোমাদের আবারও একবার দেখাচ্ছি, কারণ এই প্যারাগ্রাফগুলো আজকে আমি তোমাকে লিখে দিব এবং এক্সপ্লেইন করে দিব, যেটার মাধ্যমে তুমি প্যারাগ্রাফ রাইটিং বিষয়ে যেমন তুমি দারুণ একটা ধারণা পেয়ে যাবে, একই সাথে তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে তুমি বেস্ট করবে সে সম্পর্কে একটা দারুণ গাইডলাইন কিন্তু তুমি পেয়ে যাবে। তো দেখো, আমাদের প্রথম যে প্যারাগ্রাফটা ছিল সেটা হলো দ্য রিঅ্যাসুরেন্স অফ স্টুডেন্ট অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ। তো দ্য রিঅ্যাসুরেন্স অফ স্টুডেন্ট অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ, এটার উপরে কিন্তু তোমার করণীয় ছিল যে তোমায় একটা ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে। এখন তুমি যদি এই টপিক্সের উপর প্যারাগ্রাফ না লিখে থাকো তাহলে আমি তোমাকে এখনই সাজেস্ট করছি যে তুমি এই টপিক্সের উপর একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করো। যদি চেষ্টা করো তাহলে আমি তো তোমাকে একটা প্যারাগ্রাফ লিখেই দিচ্ছি, ওই লেখার সাথে তোমার প্যারাগ্রাফ লেখাটা কিন্তু তুমি কম্পেয়ার করতে পারবে বা মিলিয়ে নিতে পারবে। এবং আমি তোমাকে এখানে দেখো প্রত্যেকটা লেখার কিন্তু এক্সপ্লেইন করে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু অনেক সুন্দরভাবে একদম সহজ সাবলীল ভাষায় তোমাকে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছি এবং তারপরে কি করে দিয়েছি দেখো, এই যে বাংলা করে দিয়েছি, বঙ্গ অনুবাদও কিন্তু করা আছে। তো বঙ্গ অনুবাদ করা আছে। এরপর দেখো, তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এক্সপ্লেইন করে দিয়েছি। তুমি যদি রিটেনে বেস্ট করতে চাও তাহলে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ করণীয় কি তুমি কি জানো? গুরুত্বপূর্ণ করণীয় হলো তোমাকে প্যারাগ্রাফে বেস্ট পারফরমেন্স করতে হবে। কারণ তুমি যদি প্যারাগ্রাফ লিখতে পারো তাহলে তোমার ইংরেজি রিটেনের 50% প্রিপারেশন কিন্তু তোমার এই প্যারাগ্রাফ রিটেনের মাধ্যমেই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর প্যারাগ্রাফ যখন তুমি ফ্রি হ্যান্ডে লিখতে পারবে
তখন তুমি একই সাথে এক্সপ্লেনেশন কিংবা সেন্টেন্স মেকিং কিংবা কমপ্লিটিং স্টোরি যেটাই আসুক না কেন এগুলো কিন্তু তুমি ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। সো তোমার রিটেন প্রিপারেশন মানেই ইংরেজির জন্য তোমার ফ্রি হ্যান্ড রাইটিং অ্যাবিলিটিটা ডেভেলপ করতে হবে। এটা করতে পারলেই তোমার রিটেন নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। আর রিটেন ভালো ছাড়া কিন্তু তুমি কখনোই ঢাবিতে চান্স পাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে না। তো দেখো আমি যে তোমাদের প্যারাগ্রাফটা লিখে দিয়েছিলাম, দ্য রিঅ্যাসুরেন্স অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ, স্টুডেন্ট অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ, তো সেটার উপর যে প্যারাগ্রাফটা তোমাদের লিখে দিয়েছি এবং এই প্যারাগ্রাফের এক্সপ্লেনেশনটা দেখো, এখানে আমি কিছু ফ্রেজের বাংলা করে দিয়েছি। স্টুডেন্ট অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ, এটার বাংলা কি? বাংলাদেশের ছাত্র সক্রিয়তা। দেখো অ্যাক্টিভ এগেইন মানে আবারও সক্রিয়, আর ইন রিসেন্ট ইয়ার্স মানে সাম্প্রতিক বছর, হিস্ট্রিক্যালি ঐতিহাসিক, প্লেড কে রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তো এখানে এই যে ফ্রেজগুলা, এই ফ্রেজগুলো যদি তুমি জানো কিংবা ফ্রেজগুলো যদি তুমি মেক করতে পারো তাহলে কিন্তু তুমি খুব অনায়াসে সেন্টেন্স মেক করতে পারবে। সেন্টেন্স মেক করতে পারলে তুমি প্যারাগ্রাফ মেক করতে পারবে, এক্সপ্লেনেশন মেক করতে পারবে, কিংবা তুমি যে কোনো শব্দ থেকে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে, কিংবা ফ্রি হ্যান্ডে কমপ্লিটিং স্টোরিও কিন্তু তুমি লিখতে পারবে যদি তোমার এই টপিকসগুলো থেকে আসে। এবং বিগত বছরগুলোতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টপিকসগুলো থেকে প্রশ্ন আসছে। তো আমি এখানে তোমাদের দারুণ দারুণ কিন্তু অনেক ফ্রেজগুলো দিয়েছি, প্রত্যেকটা প্যারাগ্রাফ 10টা প্যারাগ্রাফে আজকে তোমাদের দেখাবো। 10টা প্যারাগ্রাফই আমি তোমাদের লিখে দিয়েছি, 10টা প্যারাগ্রাফেরই দারুণ এক্সপ্লেনেশন আছে। তো এই 10টা প্যারাগ্রাফই তোমার রিটেন প্রিপারেশনের যতদিন টাইম তুমি পাচ্ছ এই সময় কিন্তু বিশাল একটা সাপোর্টিভ বিষয় হতে পারে। এখন দেখো এইখানে একটা তোমার ফ্রেজ দেওয়া আছে, ইন মুভমেন্ট লাইক দ্য 1952 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। বলছে ইন মুভমেন্ট, ইন মুভমেন্ট মানে আন্দোলন, লাইক দ্য 1952 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে 1952 সালের ভাষা আন্দোলনের মতো, বা যেমন দ্য 1971 লিবারেশন ওয়ার বা 1971 সালের মুক্তিযুদ্ধ। তো এই ফ্রেজগুলো যদি তুমি এভাবে তৈরি করতে পারো বা ফ্রেজগুলো যদি তুমি একটু মুখস্থও করে নাও তাহলে এটাই কিন্তু তোমার জুলাই ছাত্র আন্দোলনের সাথে আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক। আসলে জুলাই ছাত্র আন্দোলনটা কি? জুলাই ছাত্র আন্দোলনটা কিন্তু একটা মুক্তির সংগ্রাম। আমরা বৈষম্যহীন একটি সমাজ গড়ার লক্ষ্যেই কিন্তু জুলাই ছাত্র আন্দোলন করেছিলাম এবং যেটার মাধ্যমে একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে এদেশের জনগণকে ছাত্র সমাজ এবং জনতা মুক্তি দিয়েছে। তো 1971 সালের যে আমাদের মুক্তিযুদ্ধ, এই যুদ্ধটাও তো ছিল মানুষের মুক্তির জন্য, তাই না? সো চেতনাগত দিক থেকে কিন্তু এই দুই আন্দোলন বা আমাদের ইতিহাসের সাথে কিন্তু জুলাই আন্দোলনটা অনেক বেশি ওতপ্রোত। এখন দেখো আমি এইখানে তোমাদের যে ফ্রেজগুলা দিয়েছি এই ফ্রেজগুলা যদি তুমি মুখস্থ করে নাও বা এই ফ্রেজগুলা থেকে যদি তুমি ফ্রেজ মেকিং অ্যাবিলিটিটা তোমার যদি বৃদ্ধি করো তাহলে কিন্তু জুলাই ছাত্র আন্দোলনের উপর যদি কোনো প্যারাগ্রাফ আসে তুমি কিন্তু অনায়াসে লিখতে পারবে। আমি এখানে তোমাদের যে প্যারাগ্রাফগুলো দিয়েছি এমনও হতে পারে যে এখান থেকে হুবহু একটা প্যারাগ্রাফ তোমার চলে আসছে, অথবা এই রিলেটেড কোনো প্যারাগ্রাফ তোমার আসছে, অথবা জুলাই ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে একটা প্যারাগ্রাফ আসছে। যাই আসুক না কেন, যদি তোমার এই প্যারাগ্রাফ, এই যে 10টা আমি তোমাদের প্যারাগ্রাফ দেখাবো, এক্সপ্লেনেশন দেখাবো, প্যারাগ্রাফ রাইটিং দেখাবো, এগুলো যদি তুমি ভালোভাবে তোমার নিজের ভিতরে যদি তুমি এটা ধারণ করে নিতে পারো তাহলে কিন্তু তুমি এই টপিকস থেকে যদি প্যারাগ্রাফ আসে বা এই টপিক্সের সাথে রিলেটেড কোনো প্যারাগ্রাফ আসে তুমি অনায়াসেই কিন্তু লিখে আসতে পারবে। কারণ এখানে তোমার অনেকগুলো শব্দ থাকবে, চয়েস অফ ডিকশনগুলো তুমি বুঝতে পারবে, আর সেগুলো তোমার প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে অনেক সাপোর্টিভ হবে। দেখো স্পিকিং আউট ওয়ান ইস্যু মানে কথা বলেছে, সমস্যা নিয়ে কথা বলেছে, এখানে সমস্যা হবে। আবার দেখো স্পিকিং আউট ওয়ান ইস্যু লাইক রোড সেফটি, এডুকেশন অ্যান্ড জাস্টিস। তো সড়ক নিরাপত্তা, রোড সেফটি মানে সড়ক নিরাপত্তা, শিক্ষা, এডুকেশন, জাস্টিস মানে ন্যায় বিচারের মতো বিষয় নিয়ে কথা বলেছে। তো স্পিকিং আউট অন ইস্যু মানে এখানে বিষয় নিয়ে কথা বলা। এই ফ্রেজটার অর্থ কিন্তু এখানে দিচ্ছে অর্গানাইজড লার্জ প্রোটেস্ট মানে বিশাল প্রতিবাদের আয়োজন করা। তো এই অর্গানাইজড লার্জ প্রোটেস্ট এ ধরনের ফ্রেজগুলো যদি তুমি না জানো বা মেক করতে না পারো তাহলে তুমি কখনো এই টপিক্সের উপর কিন্তু ফ্রি হ্যান্ডে লিখতে পারবে না। সো এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমার জানা লাগবে। দেখো ডিমান্ডিং সেফার রোড মানে নিরাপদ সড়কের দাবিতে। এখন তুমি একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছ যেখানে তোমার এমন একটা বিষয় চলে আসছে যে নিরাপদ সড়কের দাবিতে। 2018 সালে আমাদের কিন্তু স্টুডেন্ট মুভমেন্টটা প্রথম শুরু হয়েছিল 21 শতকে এসে। এই
নিরাপদ সড়কের দাবির আন্দোলনের মাধ্যমে, তারপরে এটা আবার কোটা বিরোধী আন্দোলন এবং 2024-এর চূড়ান্ত কোটা বিরোধী আন্দোলন, যেটা এক পর্যায়ে একটি স্বৈরতান্ত্রিক শাসন বা একটি কাঠামো পরিবর্তনের আন্দোলনে রূপ নেয়। তো নিরাপদ সড়কের দাবিতে যদি তুমি এই শব্দটা তোমার প্যারাগ্রাফে ব্যবহার করতে হয়, তাহলে তোমার এটা ইংরেজিতে ট্রান্সলেশনটা কেমন হবে? ডিমান্ডিং সেফার রোড, এটার ইংরেজি ট্রান্সলেশনটা এমন হবে। তো এই জিনিসটাই তোমাকে বুঝতে হবে। টু ইয়ং লাইফস, লাইফস মানে এখানে হলো তোমার প্রাণ, এখানে কিন্তু লাইফস মানে জীবন না, আবার লিভ মানে বাস করা, এখানে কিন্তু সেই লিভও না। আর টু স্পেয়ার দেয়ার মেসেজ, আচ্ছা তাদের মেসেজ ছড়িয়ে দিতে। তো যদি তোমার এই শব্দটা তোমার একটা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে দরকার হয় যে বার্তা ছড়িয়ে দিতে, তখন এটার ইংরেজি ট্রান্সলেশনটা কি হবে? টু স্পেয়ার দেয়ার মেসেজ, টু গ্যাদার সাপোর্ট কুইকলি। আচ্ছা দেখো, দ্রুত সমর্থন সংগ্রহ করতে। তো দ্রুত সমর্থন সংগ্রহ করতে এই বাংলাটার ইংরেজিটা কি? এই বাংলাটার ইংরেজি হলো টু গেদার সাপোর্ট কুইকলি, টু গেদার সাপোর্ট কুইকলি। আর দেখো ফেস চ্যালেঞ্জেস মানে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া, ফেস চ্যালেঞ্জেস মানে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া। লাইক ক্লাশ উইথ অথরিটিজ অর পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, বলছে কর্তৃপক্ষের সাথে সংঘর্ষ বা রাজনৈতিক হস্তক্ষেপের মতো। আচ্ছা লাইক মানে মতো, আর ক্লাশ মানে সংঘর্ষ, উইথ কাদের সাথে? তাহলে লাইক ক্লাশ মানে সংঘর্ষের মতো কাদের সাথে? উইথ অথরিটিস, অথরিটিস মানে কর্তৃপক্ষের সাথে, অথবা পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স অথবা রাজনৈতিক হস্তক্ষেপের সাথে সংঘর্ষের মতো। তো এ ধরনের ছোট ছোট শব্দ মেক করেই তোমাকে বড় একটা ফ্রেজ, বড় ফ্রেজ থেকে তোমাকে একটা বড় সেন্টেন্স তৈরি করতে হবে। তো তুমি যদি প্যারাগ্রাফের প্রিপারেশনটা এভাবে নাও, এভাবে যদি তোমার প্যারাগ্রাফগুলো তুমি পড়ো, তাহলে আমার মনে হয় তুমি প্যারাগ্রাফের উপর একটা এক্সপার্ট হওয়ার জন্য দারুণ একটা সাপোর্ট তুমি পেয়ে যাচ্ছ। আর এভাবেই কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি, এবং পড়াচ্ছি বলতে আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আজকে 25 তারিখ, আজকে থেকে কিন্তু আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মডেল টেস্ট এক্সাম ব্যাচটা আছে, এই মডেল টেস্ট এক্সামের ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে, এক্সাম কিন্তু শুরু হতে যাচ্ছে। তো এখানে তোমাদের বলে রাখি, এই মুহূর্তে তোমরা মাত্র 500 টাকায় আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে রিটেন প্লাস এখানে যে তোমার 30 সেট, টোটাল 25 সেট হলো তোমার এমসিকিউ মডেল টেস্ট, 5 সেট তোমার রিটেন মডেল টেস্ট এবং তোমার রিটেন সাপোর্টের উপর কিন্তু তুমি ক্লাস পাচ্ছ। এই যে তোমরা প্যারাগ্রাফের এক্সপ্লেনেশন দেখছো, প্যারাগ্রাফগুলো লেখা দেখছো, এভাবে কিন্তু আমরা তোমাদের শুধুমাত্র প্যারাগ্রাফ না, তোমার এক্সপ্লেনেশন, তোমার যে ওয়ার্ড থেকে সেন্টেন্স মেকিং, সবগুলাই কিন্তু তোমাকে আমরা প্রোভাইড করে দিব। এবং এগুলো কিন্তু আমি আজকেই আমাদের যে গ্রুপটা আছে, পেইড ব্যাচের জন্য যে গ্রুপটা আছে, এই গ্রুপে কিন্তু আমরা এগুলো এটার পিডিএফ কিন্তু দিয়ে দিচ্ছি। সো তুমি যদি এভাবে প্রিপারেশন নাও, এভাবে যদি প্যারাগ্রাফগুলো শেখো, তোমার রিটেন নিয়ে কিন্তু আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না, তুমি বিশাল একটা সাপোর্ট পাবে। এই পিডিএফগুলো কিন্তু তুমি চাইলেও কি করতে পারবে, আবার প্রিন্ট করে নিতে পারবে, তোমার নিজের ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে কিন্তু তুমি প্রিপারেশন নিতে পারবে। আর আমি কিন্তু তোমাকে একদম সরাসরি আমার তত্ত্বাবধানে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য, রিটেনে ইংরেজিতে বেস্ট করার জন্য এ ধরনের প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, সেন্টেন্স মেকিং সব কিছু কিন্তু তোমাকে শিখিয়ে দিচ্ছি। সো তুমি অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে যে এক্সাম ব্যাচটা আছে, এক্সাম ব্যাচের সাথে অ্যাড হয়ে যাবে। মাত্র 500 টাকা কিন্তু এক্সাম ব্যাচের ফি। তো দেখো, টু রাইজ দেয়ার ভয়েস পিসফুলি। আচ্ছা আমরা বিভিন্ন সময় দেখি যে আওয়াজ তুলতে, আমরা বিভিন্ন সময় ক্লাসেই বলি না, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলো, ঠিক আছে, আওয়াজ করো, প্রতিবাদ করো। তো এটার ইংরেজিটা কি? এটার ইংরেজি হলো কিন্তু টু রাইজ দেয়ার ভয়েস, মানে তাদের প্রতিবাদ। এখন যদি আমাদের প্রতিবাদ হয় তাহলে আওয়ার ভয়েস। এবার দেখো পিসফুলি, শান্তিপূর্ণভাবে, এভাবে কিন্তু তোমাকে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। ফর ফেয়ারনেস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, ন্যায্যতা এবং জবাবদিহিতার জন্য। আচ্ছা দেখো, প্লেস ফর ইম্পর্টেন্ট ডিসকাশন অ্যাবাউট দ্য ফিউচার, বলছে ভবিষ্যৎ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা। আচ্ছা, হ্যাভ বিকাম মানে হয়ে উঠেছে, ঠিক আছে, দেয়ার এফর্ট মানে তাদের প্রচেষ্টা। তো এই এফর্ট এবং এই শব্দগুলোও কিন্তু তোমার জানা লাগবে। দ্য লার্জার কমিউনিটি, বৃহৎ সম্প্রদায়। এরপর দেখো, ডিটারমাইন টু মেক এ ডিফারেন্স মানে একটি পার্থক্য করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ, একটি পার্থক্য করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। ডিটারমাইন মানে কি? দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আচ্ছা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ, ফ্রেমলি ডিটারমাইন দিলে আরো ভালো হতো। তো প্রতিজ্ঞবদ্ধ, টু মেক এ ডিফারেন্স মানে একটি পার্থক্য করতে। তো এইখানে একটা বিষয় আমি তোমাকে দারুণভাবে একটু বুঝিয়ে দিই। দেখো, মেক এই শব্দটা কিন্তু বিভিন্ন অর্থ দেয়, বিভিন্নভাবে কিন্তু মেক ভার্বটাকে ব্যবহার করা যায়।
এখন দেখো একটি পার্থক্য করতে, আমরা সবসময় মনে করি করতে বা করা অর্থে মনে হয় শুধুমাত্র ডু ব্যবহার করা হয়। না, শুধুমাত্র ডু ব্যবহার করা হয় না, মেক দিয়েও কিন্তু করা বা করতে এই অর্থগুলো প্রকাশ করা যায়। কিভাবে যায়, এখানে কিন্তু একটা এক্সাম্পল আছে, টু মেক এ ডিফারেন্স, মানে একটি পার্থক্য করতে। কিন্তু তুমি যদি এই ব্যবহারটা না জানো তাহলে তুমি কি বলবে, টু ডু এ ডিফারেন্স। আচ্ছা, টু ডু আর মেক এটার ব্যবহারের ভিতরে কিন্তু ভিন্নতা আছে, এই ভিন্নতাগুলো কিন্তু তোমার জানা দরকার। তো এভাবে আমি তোমার যেগুলো আমাদের প্যারাগ্রাফ থেকে আসছে যে এক্সপ্লেনেশনগুলো, সেগুলো আমি তোমাকে অবশ্যই দেখাবো। তো দেখো এখানে আরেকটা প্যারাগ্রাফ, আমি তোমাদের টোটাল আজকে 10টা প্যারাগ্রাফ দেখাবো। ভয়েস অফ দ্য ইয়ুথ, বাংলাদেশ কল ফর জাস্টিস। তো এটাও জুলাই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটা প্যারাগ্রাফ। আমি তোমাদের গত রিটেন ক্লাসগুলোতে এটা হোমওয়ার্ক দিয়েছিলাম এবং হোমওয়ার্কের পার্ট হিসেবে এই প্যারাগ্রাফটাও দিয়েছিলাম, এবং তোমাদের করণীয় ছিল নিজেদের মতো করে সুন্দরভাবে প্যারাগ্রাফটা লিখবে। এখন তোমরা লিখেছো কিনা জানি না, বা যারা নতুন দেখতেছো আজকে আমার ক্লাস নতুন তোমরা, তারা কি করতে পারো, এই যে আমি তোমাদের টাইটেলটা দিয়ে দিয়েছি, এই টাইটেলের উপর আগে নিজে নিজে প্যারাগ্রাফ লেখার চেষ্টা করতে পারো। চেষ্টা করার পরে তুমি আমি যে প্যারাগ্রাফটা লিখেছি তার সাথে মিলিয়ে নিতে পারো। আমার প্যারাগ্রাফটাও তুমি পড়তে পারো। পড়লে তুমি এখানে শব্দ চয়ন, লেখার ধরন খুব দারুণভাবে কিন্তু তুমি বুঝতে পারবে। এবং আমি যেহেতু তোমাকে এক্সপ্লেন করে দিয়েছি, ফ্রি হ্যান্ডে লেখার জন্য আমার এক্সপ্লেনেশনটা কিন্তু তোমার অনেক সাপোর্টিভ হতে পারে, তাই না? সো এক্সপ্লেনেশনগুলো দেখতে হবে, এবং যেভাবে আমি লিখেছি টপিক্সের উপর যদি তুমি এটার উপর প্রিপারেশন রাখো, আমার মনে হয় তুমি এখানে বেস্ট করতে পারবে। এরপর দেখো এখানে কিন্তু এই যে যুবকদের কণ্ঠস্বর, বাংলাদেশের ন্যায় বিচারের আহ্বান এবং বঙ্গ অনুবাদ, যেটা এই যে বঙ্গ অনুবাদ কিন্তু এখানে দেওয়া আছে, দেখো পুরো বঙ্গ অনুবাদটা কিন্তু দেওয়া আছে। আমি তোমাদের জাস্ট এক্সপ্লেনেশনগুলো দেখাবো। এক্সপ্লেনেশন যেটা দেখো, এই টপিক্সের উপর যে আলোচনাগুলো আসছে সেটার উপর এক্সপ্লেইন করে দেওয়া আছে প্রত্যেকটা ফ্রেজ। দেখো দ্য ইয়থ অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের তরুণেরা, ঠিক আছে, বাংলাদেশের তরুণেরা। এরপর দেখো রাইজিং দেয়ার ভয়েস, মানে আওয়াজ তুলেছে, বা রাইজিং দেওয়ার তুলে মানে ফ্রেজ হিসেবে অর্থ দেয় যে আওয়াজ তোলা। তো আওয়াজ তোলা এটার ইংরেজি কি, তোমাকে এভাবেই কিন্তু শিখতে হবে। টু ডিমান্ড জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস ইন সোসাইটি, সমাজে ন্যায় বিচার এবং ন্যায্যতার দাবিতে। আচ্ছা, সমাজে ন্যায় বিচার এবং ন্যায্যতার দাবিতে, এই শব্দটা তুমি যখন প্যারাগ্রাফ লিখতে যাচ্ছ তখন অবশ্যই আসতে পারে, এবং যখন আসবে এটার যদি তোমার ইংরেজিতে ট্রান্সলেট করার অ্যাবিলিটি না থাকে তাহলে তুমি কিভাবে লিখবে? সো তোমার এই অ্যাবিলিটিটা কিন্তু গেইন করতে হবে। স্ট্যান্ডিং আপ এগেনস্ট ইস্যু, আচ্ছা এটা দেখো তো, ইস্যুগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দেখছো কত দারুণ দারুণ ফ্রেজ, এভাবে ফ্রেজগুলো শিখতে হবে। স্ট্যান্ডিং আপ এগেনস্ট ইস্যু, ইস্যুগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো কিন্তু ঠিক এভাবে আমরা আমাদের স্টুডেন্টদের যে প্যারাগ্রাফগুলো দিব ঠিক এভাবে কিন্তু পেইড ব্যাজে এক্সপ্লেন করে দিব, বাংলা করে দিব, এবং প্রত্যেকটার এক্সপ্লেন করে দেব। অর্থাৎ একটা প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফের একই সাথে প্যারাগ্রাফটা ইংরেজিতে লেখা থাকবে খুব সুন্দর সহজ সাবলীল ভাষায়, তারপরে সেটার বঙ্গ অনুবাদ থাকবে, এক্সপ্লেনেশন থাকবে। ঠিক একই বিষয় প্রযোজ্য হলো এক্সপ্লেনেশনের ক্ষেত্রে, সেটা হতে পারে সেন্টেন্স এক্সপ্লেনেশন আর পয়েম এক্সপ্লেনেশন। সেন্টেন্স মেকিং তোমার টেক্সট বুক থেকে তোমার শত শত সেন্টেন্স মেকিং করে দিব। সো তুমি কিন্তু যদি আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকো, মাত্র 500 টাকায় যে সাপোর্টটা পাবে, এই সাপোর্টটা কিন্তু অনেক টাকা খরচ করেও তুমি অনেক জায়গায় পাবে না। সো তুমি যদি চাও আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকতে পারো, স্ক্রিনের নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে সবসময়। দেখো লাইক করাপশন অ্যান্ড ইনজাস্টিস, দুর্নীতি, অসমতা এবং অন্যায়ের মতো। এই যে ইনইকুয়ালিটি মানে অসমতা, তো এই অর্থগুলো তোমাকে জানতে হবে। থ্রো প্রোটেস্ট অ্যান্ড ক্যাম্পেইন, প্রতিবাদ এবং প্রচারণার মাধ্যমে। এই ফ্রেজগুলো যদি তুমি এভাবে প্র্যাকটিস করো, এটা কিন্তু তোমার জন্য বিশাল সাপোর্টিভ হতে পারে। দেখো এখানে একটা দারুণ একটা বিষয় দেখো, একটি ইস্যুতে সীমাবদ্ধ নয়, একটি ইস্যুতে সীমাবদ্ধ নয়, এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে নট লিমিটেড টু ওয়ান ইস্যু, নট লিমিটেড টু ওয়ান ইস্যু। আচ্ছা, তাদের ন্যায় বিচারের আহ্বান, এটার ইংরেজি কি হবে? দেয়ার কল ফর জাস্টিস, অন্যদেরকে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করে, তাহলে ইন্সপায়ার আদার্স। ইন্সপায়ার মানে উদ্বুদ্ধ করা, আদার্স অন্যদের, কি? টু টেক অ্যাকশন, টু টেক অ্যাকশন মানে পদক্ষেপ নিতে। এভাবে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। রিটেনে ভালো করতে হলে তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তোমার ফ্রি হ্যান্ডে লেখা শিখতে হবে। ফ্রি হ্যান্ডে লেখা না শিখলে কিন্তু তুমি কখনো বেস্ট করতে পারবে না। দেখো আমরা লয়ের স্টুডেন্ট, তোমরা হয়তো জানো যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ল কিন্তু ইংরেজি ভার্সনের একটা সাবজেক্ট। এখানে যত লেখালেখি আছে
সব কিছুই কিন্তু ইংরেজিতে লিখতে হয়। তো আমরাও কিছুদিন আগেও তোমার মতো এমন একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তখন আমাদের কাছে বিষয়টা অনেক ভীতকর ছিল। আর তোমার তো মাত্র 10 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তাই না? তো এই 10 সেন্টেন্সের প্যারাগ্রাফ লেখা নিয়ে আমরাও একটা ভয়ের মধ্যে ছিলাম। তো এখন কিন্তু আমাদের অনার গোল, কোনো বিরতি নাই, উইদাউট এনি ব্রেক। আমাদের কিন্তু 4 ঘন্টা বিভিন্ন যে আইন বা বিভিন্ন থিওরি যুক্তি দিয়ে কিন্তু লিখতে হয়। সো আমরা যদি 4 ঘন্টা লিখতে পারি, আর তোমার তো মাত্র 10 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তুমি কেন পারবে না? জাস্ট প্র্যাকটিস করতে হবে। আর তুমি যদি না পারো, তাহলে কিছুদিন পরে যদি তুমি আইনের মতো সাবজেক্টে পড়াশোনা করো, তাহলে তো তোমাকে 4 ঘন্টা একটানা ইংরেজিতে লিখতে হবে। তখন তুমি কি করবে? সো তোমার এই অ্যাবিলিটিটা গেইন করা অনেক অনেক বেশি কিন্তু দরকার। আচ্ছা, এরপরে দেখো আরেকটা প্যারাগ্রাফ তোমাদের আছে, লিসন ফ্রম দ্য পাস্ট, দ্য কানেক্টিং বাংলাদেশ লিবারেশন স্পিরিট টু টুডে। খুব গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, এবং এই প্যারাগ্রাফটা আমি মনে করি যেমন হতে পারে যে তোমরা এই প্যারাগ্রাফটা ঠিক এই আকারে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, অথবা এই রিলেটেড একটা প্যারাগ্রাফ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। খুব দারুণ একটা টাইটেল দেখো, লিসন ফ্রম দ্য পাস্ট, মানে অতীত থেকে শিক্ষা নিয়ে, কানেক্টিং বাংলাদেশ লিবারেশন স্পিরিট টু টুডে, বলছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বা মুক্তিযুদ্ধের যে চেতনার সাথে বর্তমানের সম্পর্ক নিরূপণ করো বা সংযোগ করো। আমাদের বর্তমানের বলতে কোনটা? জুলাই ছাত্র আন্দোলন। জুলাই ছাত্র আন্দোলনের যে চেতনার সাথে মুক্তিযুদ্ধের চেতনার কি মিল আছে, এটা অতীতের শিক্ষা থেকে তোমাকে এক্সপ্লেইন করতে হবে। খুব দারুণ একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ থেকে কিন্তু তুমি আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রিলেটেড একটা প্যারাগ্রাফ কিন্তু এবার আসতে পারে। এখান থেকে দেখা যায় এই প্যারাগ্রাফের উপর যদি তোমার একটা ভালো প্রিপারেশন থাকে, তাহলে কিন্তু তুমি দারুণভাবে যদি এই রিলেটেড প্যারাগ্রাফ আসে লিখতে পারবে। তো আমি এটার উপর তোমাদের কিন্তু এই যে প্যারাগ্রাফটা লিখে দিয়েছি, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে যেভাবে প্যারাগ্রাফ সহজ সাবলীল ভাষায় লিখেছি এবং তার বঙ্গ অনুবাদ করে দিয়েছি, ঠিক এটার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। দেখো, অতীত থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে আজকের সাথে সংযুক্ত করো। আজকে বলতে যে জুলাই ছাত্র আন্দোলন, জুলাই ছাত্র আন্দোলনের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনারগত কি মিল আছে। তো এটার পরে আমি একদম সহজ সাবলীল ভাষায় তোমাদের প্যারাগ্রাফ লিখে দিয়েছি, এবং তোমাদের যেটা আমি দেখাবো সেটা হলো এক্সপ্লেনেশন। এখানে দেখো কিছু কিছু গুরুত্বপূর্ণ কিন্তু ফ্রেজ দেওয়া আছে, যেগুলোর বাংলা করে দেওয়া আছে। তো এখানে দেখো, বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো এটা খুব সহজ একটা ফ্রেজ, তাই না? এ সোর্স অফ প্রাইড অ্যান্ড ইন্সপিরেশন ফর দ্য নেশন, জাতির জন্য গর্ব এবং অনুপ্রেরণার উৎস। তো জাতির জন্য গর্ব এবং অনুপ্রেরণার উৎস, এ ধরনের বাংলার ফ্রেজগুলোর বা বাক্যাংশগুলোর ইংরেজি কিন্তু এভাবেই ট্রান্সলেট করতে হবে, ইংরেজিতে শিখতে হবে। দ্য ভ্যালু অফ কার্স ইউনিটি অ্যান্ড স্যাক্রিফাইস ইন দ্য ফেস অফ ইনজাস্টিস। দেখো, অন্যায়ের মুখে, এই যে অন্যায়ের মুখে, এটার ইংরেজি কি? অন্যায়ের মুখের ইংরেজিটা তোমার জানা লাগবে না? ইন দ্য ফেস অফ ইনজাস্টিস, অন্যায়ের মুখের ইংরেজি হলো ইন দ্য ফেস অফ ইনজাস্টিস। সাহস, ঐক্য এবং ত্যাগের মূল্যবোধে। আচ্ছা, ত্যাগের মূল্যবোধের ইংরেজি কি বলো তো? দ্য ভ্যালু অফ কার্স ইউনিটি অ্যান্ড স্যাক্রিফাইস। আচ্ছা, স্যাক্রিফাইস, এটার স্যাক্রিফাইস মানে তো ত্যাগ। আর যদি আমি বলি দ্য ভ্যালু অফ স্যাক্রিফাইস, তার মানে ত্যাগের মূল্যবোধে। দ্য ভ্যালু অফ কার্স মানে সাহসের মূল্যবোধে। দ্য ভ্যালু অফ ইউনিটি ঐক্যের মূল্যবোধে। সো এভাবে কিন্তু তোমাকে শিখতে হবে। দেখো, স্পিরিট অফ ওয়ার, স্পিরিট অফ ওয়ার মানে যুদ্ধের চেতনা। লিবারেশন ওয়ার, স্পিরিট অফ লিবারেশন ওয়ার অফ 1971, 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা। বা যদি বলা হয় দ্য স্পিরিট অফ দ্য জুলাই স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের জুলাই ছাত্র আন্দোলনের চেতনা। তো এভাবে কিন্তু তোমাকে ফ্রেজ শিখতে হবে। দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার মানে যে মুক্তিযুদ্ধের চেতনা, এটা তো তোমাকে জানতে হবে। তুমি মুক্তিযুদ্ধের চেতনা অনেক শুনেছো, কিন্তু চেতনার ইংরেজিটাই জানো না, তাহলে তুমি কিভাবে সেন্টেন্স মেক করবে? এগুলো তোমাকে জানতে হবে। জানবে কিভাবে? এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো, তুমি কিন্তু জানতে পারবে। এভাবে প্র্যাকটিস করলে 100% তুমি জানতে পারবে। এখানে তোমাকে দারুণ একটা বিষয় দেখো, স্ট্যান্ডিং আপ ফর দেয়ার রাইটস। আচ্ছা, স্ট্যান্ডিং আপ ফর দেয়ার রাইটস মানে কি? অধিকারের জন্য দাঁড়ানো, অধিকারের জন্য দাঁড়ানো। দেখছো, রিলেভেন্ট অ্যাজ দ্য কান্ট্রি ফেস নিউ চ্যালেঞ্জেস লাইক ইনইকুয়ালিটি, কারাপশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু। প্রাসঙ্গিক কারণ দেশটির বৈষম্য, দুর্নীতি, পরিবেশগত সমস্যাগুলোর জন্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। আচ্ছা, রিলেভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। অ্যাজ কান্ট্রি ফেসেস মানে দেশ মোকাবেলা করছে, ফেস মানে এখানে মোকাবেলা করা। দ্য ব্রেভারি অফ দোজ মানে তাদের সাহসিকতা। আচ্ছা, তাদের সাহসিকতা,
এটার ইংরেজি কি? দ্য ব্রেভারি অফ দোজ। এভাবে তোমাকে যদি তুমি আগামী 30টা দিন প্র্যাকটিস করতে পারো, আমি তোমাকে নিশ্চয়ভাবে বলতে পারি যে তুমি বেস্ট করতে পারবে। আর আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে এভাবে শিখিয়ে দিচ্ছি। সো তুমি যদি শিখতে চাও, তোমার করণীয় কি? আমাদের যে পেইড ব্যাচ, এক্সাম ব্যাচটা আছে, এক্সাম ব্যাচের সাথে তোমাকে কানেক্টেড হতে হবে। দেখো, স্টুডেন্ট মুভমেন্ট অ্যাজ ক্যাটালিস্ট ফর চেঞ্জেস ইন বাংলাদেশ। দেখো, বাংলাদেশের যে পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র আন্দোলন কি অনুঘটক হিসাবে ভূমিকা পালন করেছে, এটার উপর প্যারাগ্রাফ লিখতে হবে। আমি কিন্তু লিখে দিয়েছি এগুলো, কিন্তু আজকেই আমি আমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু গ্রুপে এই পিডিএফটা কিন্তু দিয়ে দিব। এখন তোমরা কিন্তু অনেকে আমাদেরকে পিডিএফ চাও, কিন্তু আমরা আন্তরিকভাবে আসলে দুঃখিত, কারণ এগুলো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য এক্সক্লুসিভ সাজেশনমূলক পিডিএফ। এগুলো তো পাবলিকলি আমরা দিতে পারবো না। আমরা তোমাদের এটার উপর একটা ক্লাস দিতে পারি, কিন্তু পিডিএফগুলো কিন্তু সরাসরি তোমাদের দিতে পারবো না, কারণ এগুলা পেইড ব্যাচের যারা স্টুডেন্ট তাদের জন্য আসলে সাজেশন। সো তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে তো গ্রুপে থাকলে তুমি পিডিএফ পেয়ে যাবে। বাংলাদেশ পরিবর্তনের অনুঘটক হিসেবে ছাত্র আন্দোলন, আচ্ছা, এটা বাংলা দেওয়া আছে, বঙ্গ অনুবাদ, এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো এখানে তোমাদের যেহেতু অনেক আলোচনা, আমি সবগুলো আলোচনা যদি এক ক্লাসে করতে যাই তাহলে ওই ক্লাসটা 3 ঘন্টা ডিউরেশন হয়ে যাবে, যেটা কোনোভাবেই সম্ভব না। তোমাদেরও ধৈর্য অনেক কম, কারণ তোমরাও অত ধৈর্য ধরে ক্লাসগুলো করতে পারো না। কারণ কি, তোমরা আসলে ওই যে রিলস আর শর্ট দেখতে দেখতে তোমাদের মেমোরি বা তোমাদের অ্যাটেনশন এবিলিটিটাও এমন শর্ট এবং রিলসের মতো হয়ে গেছে, 60 সেকেন্ড 30 সেকেন্ডের, যে কারণে কিন্তু এই একটা বড় সংখ্যক স্টুডেন্ট অ্যাডমিশনে বা কোনো জায়গায় ফোকাস না করতে পারার কারণে কিন্তু খুব ভালো একটা মারা খাবে, এ বিষয়ে আমি তোমাদের মোটামুটি বলতে পারি। শেপিং বাংলাদেশ ফিউচার, দ্য পাওয়ার অফ ইউনিফাইড ইউথ মুভমেন্ট। তো দেখো কত সুন্দর সুন্দর প্যারাগ্রাফ তোমাদের দিয়েছি। টাইটেলগুলো দেখে আমার মনে হয় তো তোমার বোঝার দরকার যে প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। সহজ সাবলীল ভাষায় লিখে দিয়েছি, সহজ সাবলীল ভাষায় লিখে দিয়েছি। আমি তোমাদের একটা প্যারাগ্রাফের পিডিএফটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এক্সপ্লেনেশন দিয়ে দেবো। প্রথম প্যারাগ্রাফের তোমার পিডিএফ প্লাস এক্সপ্লেনেশনটা তোমাদের দিয়ে দেবো, আর বাকিগুলো আমাদের পেইড ব্যাচের গ্রুপের স্টুডেন্টদের, যেহেতু এগুলো সাজেশন এবং এক্সক্লুসিভ সাজেশন, এই জন্য এগুলো আর পাবলিকলি দিতে পারবো না, ঠিক আছে? এগুলো দ্য হোল নেশন ফোকাস অন এ প্রবলেম। দেখো, এটা দারুণ একটা ফ্রেজ, দ্য হোল নেশন মানে সমগ্র জাতি, দ্য হোল নেশন মানে সমগ্র জাতি, ফোকাস টু দ্য প্রবলেম মানে একটি সমস্যা বা সমস্যার দিকে ফোকাস করেছিল, বাই ওয়ার্কিং টুগেদার পিসফুলি, শান্তিপূর্ণভাবে একত্রে কাজ করার মাধ্যমে। তো এভাবে তোমাদের কিন্তু দিয়ে রাখছি, দেখছো। এরপরে দেখো, তোমাদের একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম চ্যাম্পিয়ন অফ দ্য সোশ্যাল বিজনেস, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে, দ্য ভিশনারি লিডারশিপ অফ ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ আসে, আমি তোমাদের যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে 5টা প্যারাগ্রাফ দিয়েছি, এই 5টা প্যারাগ্রাফ যদি তুমি পড়ো, এই 5টা প্যারাগ্রাফের যে এক্সপ্লেনেশন দিয়েছি বা যে শব্দ বা যে চয়েস অফ ডিকশনকে কেন্দ্র করে যে শব্দগুলো তোমাদের দিয়েছি, এগুলো যদি তুমি বোঝো, তাহলে আমি তোমাকে 100% অ্যাসিওর করতে পারি তুমি অনায়াসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে প্যারাগ্রাফই আসে না কেন তুমি ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। এই 5টা প্যারাগ্রাফই যদি তুমি একবার দুইবার বা তোমার যত সময় যতক্ষণ তুমি চাও যদি দেখে যেতে পারো, ফ্রি হ্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্যারাগ্রাফ লিখতে পারবে। জুলাই স্টুডেন্ট মুভমেন্টকে কেন্দ্র করে যে 5টা প্যারাগ্রাফ দিয়েছি, যদি তুমি এই 5টা প্যারাগ্রাফ সুন্দর করে পড়ে যাও, ফ্রেজ প্লাস যে এক্সপ্লেনেশন এগুলো যদি সুন্দরভাবে দেখে যাও, 100% তুমি এই টপিক্সের উপর ফ্রি হ্যান্ডে লিখে আসতে পারবে। হুবহু যে এটা লিখতে আসতে হবে এমন না, এই রিলেটেড তো কিছু আসবে, তো যাই আসে না কেন তুমি লিখতে পারবে, কারণ তোমার জানার দরকার হলো শব্দ ভান্ডার তোমার জানা দরকার। খুব দারুণ কিন্তু একটা প্যারাগ্রাফ, চ্যাম্পিয়ন অফ দ্য সোশ্যাল বিজনেস, দ্য ভিশনারি লিডারশিপ অফ ডক্টর মোহাম্মদ ইউনুস। তোমরা এটার পর নিজের মতো করে লেখার ট্রাই করতে পারো, অথবা আমি যে লিখে দিয়েছি এ বিষয়ে তুমি ধারণা নিতে পারো। বঙ্গ অনুবাদ দেওয়া আছে, যেভাবে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের বঙ্গ অনুবাদ দেওয়া আছে। তারপর দেখো যে এক্সপ্লেনেশনও কিন্তু দেওয়া আছে। এখানে দেখো খুব দারুণ একটা ফ্রেজ, যে ট্রুলি এ চ্যাম্পিয়ন অফ হেল্পিং পিপুল অ্যান্ড বিল্ডিং এ বেটার ওয়ার্ল্ড। বলছে ট্রুলি মানে সত্যিকারের, এ চ্যাম্পিয়ন অফ হেল্পিং পিপুল বলছে মানুষকে সাহায্য করার একজন চ্যাম্পিয়ন, অ্যান্ড বিল্ডিং এ বেটার ওয়ার্ল্ড বলছে একটা অপেক্ষাকৃত ভালো বিশ্ব গড়ে তোলার জন্য একজন ট্রুলি চ্যাম্পিয়ন মানে সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন। দেখো আরো একটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্যারাগ্রাফ আছে, দ্য বার্থ অফ মাইক্রো ক্রেডিট, হাউ ডক্টর মোহাম্মদ ইউনুস রিভলিউশনাইজড ফিনান্সিয়াল ইনক্লুশন। আচ্ছা,
এটাও একটা দারুণ একটা প্যারাগ্রাফ। কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষকে একটি আর্থিক অন্তর্ভুক্তির নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনক্লুশন বলতে অন্তর্ভুক্তি, মানে মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে অন্তর্ভুক্তি করা, এই জিনিসটাকে বোঝানো হয়েছে। তো এখানে দারুণভাবে এক্সপ্লেনেশন, তারপরে কিন্তু তোমার একই সাথে বঙ্গ অনুবাদ দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো একটা দারুণ একটা ফ্রেজ আছে, এই দেখো একটা দারুণ শব্দ, লাস্টিং চেঞ্জ ফর সোসাইটি, সমাজের জন্য স্থায়ী পরিবর্তন। সমাজের জন্য স্থায়ী পরিবর্তন, এটাকে তুমি কিভাবে বলতে? দ্য পার্মানেন্ট চেঞ্জ বলতে পারতে, সমস্যা নাই, কিন্তু এটাকে কিন্তু এভাবেও প্রকাশ করা যায়। সো এই বিষয়গুলো তোমার জানতে হবে। আচ্ছা, এরপরে দেখো ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার কেন্দ্র করে আরও একটা বিষয় আছে, এ নোবেল লরিয়েটস জার্নি, বলছে একজন নোবেল বিজয়ীর যাত্রা, রিকগনাইজিং ডক্টর মোহাম্মদ ইউনূস গ্লোবাল কন্ট্রিবিউশন। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বৈশ্বিক যে স্বীকৃতি আছে, এটার উপর তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তার বিশ্বের যে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ওয়াইড একটা লিডার, এবং তার যে লিডিংশিপ এটা কিন্তু খুবই প্রমিনেন্ট, এবং এই বিষয়ের উপর কিন্তু তোমাকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, তাই না? এভাবে কিন্তু তোমাকে আরও প্যারাগ্রাফ দিব, পেইড ব্যাচে যারা স্টুডেন্ট আছে শুধু যে এই 10টা দিব এমন না, আরও দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেও কিছু প্যারাগ্রাফ দিব যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। আমি মনে করি যে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা আমাদের যে জুলাই স্টুডেন্ট মুভমেন্ট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমার মনে হয় প্যারাগ্রাফ আসতে পারে। তো জুলাই স্টুডেন্ট মুভমেন্টকে কেন্দ্র করে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা বেশি, কিন্তু প্যারাগ্রাফটা যে কিভাবে আসবে এটা তো আমরা কেউই বলতে পারবো না। কিন্তু যদি তুমি এই শব্দগুলো জানো, জুলাই স্টুডেন্ট মুভমেন্টের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে শব্দগুলো রিলেটেড, যে ফ্রেজগুলো রিলেটেড, যে কথাগুলো রিলেটেড, এগুলো জানলে কিন্তু তুমি ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। আচ্ছা, এরপরে দেখো এখানে বঙ্গ অনুবাদ দেওয়া আছে, বঙ্গ অনুবাদ, তারপরে দেখো এখানে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে। ফর হিজ গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক ওয়ান ফাইটিং পভার্টি থ্রো সোশ্যাল বিজনেস, কত সুন্দর একটা ফ্রেজ দেখো তো, সামাজিক ব্যবসার মাধ্যমে, থ্রো সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্যের বিরুদ্ধে, এগেনেস্ট পভার্টি, লড়াইয়ে, তার মানে ফাইটিং এগেনেস্ট পভার্টি মানে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে, তার যুগান্তকারী কাজের জন্য, ফর হিজ গ্রাউন্ড ওয়ার্কিং। আচ্ছা, ফর হিজ গ্রাউন্ড ওয়ার্কিং, ফর হিজ গ্রাউন্ড ওয়ার্কিং, যুগান্তকারী কাজ, গ্রাউন্ড ওয়ার্কিং, এইগুলো যদি তুমি না জানো বা এগুলো যদি তুমি এই শব্দগুলো যদি তোমার প্যারাগ্রাফে তুমি ইনসার্ট করতে পারো, তুমি যদি দিতে পারো, তাহলে দেখবে কত প্রিমিয়াম, কত সুন্দর, তোমার চয়েস অফ ডিকশনটা কত প্রিমিয়াম লেভেলে চলে যাচ্ছে। সুন্দর একটা প্যারাগ্রাফ তুমি স্যারকে গিফট করতে পারছো। এগুলো জানতে হবে। যুগান্তকারী কাজ হয়তো তুমি বাংলা জানো, ইংরেজি যদি না জানো এভাবে জানতে হবে। গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক মানে যুগান্তকারী কাজ। আমি কিন্তু তোমাকে ঠিক প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন সব কিছু কিন্তু তোমাকে এইভাবে আমি তোমাকে শেখাবো, কিন্তু শেখাতে হলে তোমার করণীয় হলো আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকতে হবে, আমাদের এক্সাম ব্যাচের সাথে থাকতে হবে। এক্সাম ব্যাচের সাথে থাকলেই তোমাকে এভাবে কিন্তু শেখাতে পারবো। আর তুমি যদি আমাদের সাথে না থাকো তাহলে তোমাকে কিভাবে শেখাবো? দেখো, এম্পাওয়ারিং দ্য আনব্যাঙ্ক, ডক্টর মোহাম্মদ ইউনূস লিগাসি ইন ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ফর ওম্যান, বলছে যে সকল নারীদের ব্যাংকের সাথে কোনো প্রকার সম্পর্ক ছিল না, তাদেরকে কিভাবে এম্পাওয়ারিং, ক্ষমতায়ন করছে, সেই বিষয়টাই কিন্তু এখানে তোমাকে সেই বিষয়ের উপর প্যারাগ্রাফ লিখতে বলছে। আমি প্যারাগ্রাফ লিখে দিয়েছি সহজ সাবলীল ভাষায়। এরপরেই তোমাদের কিন্তু বঙ্গ অনুবাদ আছে, অর্থনৈতিক স্বাধীনতায় নারীদের অবদান। তো এরপরে কিন্তু আছে এক্সপ্লেনেশন, এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন এম্পাওয়ারিং ওমেন থ্রু হিজ ওয়ার্ক উইথ মাইক্রো ক্রেডিট। সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট মানে উল্লেখযোগ্য প্রভাব। তো এভাবে তোমরা যেগুলো ইম্পর্টেন্ট দাগিয়ে নিতে পারো, এগুলো যদি তোমার প্রিন্ট করা থাকে, তুমি একটা প্রিন্টেড ফটোকপি, সেটা থেকে তুমি মনের মাধুরী মিশিয়ে তুমি বিভিন্ন কালার দিয়ে এগুলো দাগিয়ে নিবে, পড়ে নিবে, মুখস্থ করে নিবে, তোমার বিশাল কিন্তু এটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সাপোর্ট হতে পারে। থ্রো হিজ ওয়ার্ক উইথ মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ নিয়ে তার কাজের মাধ্যমে। দেখো, কে টু ব্রেকিং, এটা খুব দারুণ একটা ফ্রেজ, কে টু ব্রেকিং দ্য সাইকেল অফ পভার্টি। তো দারিদ্র্যের চক্র, দারিদ্র্যের চক্র মানে দ্য সাইকেল অফ পভার্টি। তারপরে ভাঙার চাবিকাঠি, ভাঙার চাবিকাঠি মানে কে টু ব্রেকিং মানে ভাঙার চাবিকাঠি। তো দারিদ্র্যের চক্র ভাঙার চাবিকাঠি, নর্মালি তুমি এই শব্দটা হয়তো বাংলায় বলতে পারো, কিন্তু এটার ইংরেজি কি হবে যেটা তোমাকে জানতে হবে, এভাবে প্র্যাকটিসের মাধ্যমে জানতে হবে, কে টু ব্রেকিং দ্য সাইকেল অফ পভার্টি। আচ্ছা, এরপরে কিন্তু এভাবে অনেক বিষয় তোমার দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, কতগুলো আলোচনা দেখো, তোমার প্যারাগ্রাফ কতগুলো দিয়েছি।
তার উপর দারুণ দারুণ কিন্তু সব এক্সপ্লেনেশন আছে। বিয়ন্ড ব্যাংকিং বলছে ব্যাংকিংয়ের বাইরে যে ডক্টর মোহাম্মদ ইউনুস হলিস্টিক অ্যাপ্রোচ টু এন্ডিং পভার্টি, বলছে সে দারিদ্র নিরসনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অনবদ্য অবদান বা তার যে দূরদৃষ্টি সেই বিষয়ের উপর কিন্তু একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো তার দৃষ্টিভঙ্গি দেখো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো এটার এক্সপ্লেনেশনের পরেই কিন্তু তোমাদের জন্য যে বঙ্গ অনুবাদের পরেই কিন্তু দেওয়া আছে এক্সপ্লেনেশন। তো এক্সপ্লেনেশনের এখানে একটু দেখো, নট অনলি নোন ফর হিজ ওয়ার্ক ইন ব্যাংকিং, বলতে শুধুমাত্র ব্যাংকিংয়ে তার কাজের জন্য নয়, তাহলে নট অনলি নোন, নোন মানে এখানে পরিচিত, তাহলে নট অনলি নোন শুধুমাত্র পরিচিত নয়, ফর হিজ ওয়ার্ক তার কাজের জন্য, কোথায়, ইন ব্যাংকিং ব্যাংকিংয়ে, বাট অলসো ফর হিজ হোলিস্টিক অ্যাপ্রোচ টু এন্ডিং পভার্টি, বলছে তার হোলিস্টিক বলতে সামগ্রিক, অ্যাপ্রোচ বলতে এখানে দৃষ্টিভঙ্গি। তো এই শব্দগুলোর অর্থ কিন্তু তোমাকে জানতে হবে। অ্যাপ্রোচ বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, এখানে কিন্তু দৃষ্টিভঙ্গি অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো গো ফার্দার মানে আরো এগিয়ে যাওয়া, গো ফার্দার মানে আরো এগিয়ে যাওয়া। তো এভাবেই কিন্তু তোমাদের দেখো পুরো প্যারাগ্রাফ কিন্তু দেওয়া আছে। টোটাল তোমাদের আমি এখানে টোটাল কিন্তু 10টা প্যারাগ্রাফ দেখালাম। তো তুমি যদি এভাবে প্রিপারেশন নাও তাহলে কিন্তু 100% তুমি রিটেনের জন্য বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আর এর জন্য তোমার সবথেকে গুরুত্বপূর্ণ করণীয় হলো আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকা। যেমন তুমি এমসিকিউ প্র্যাকটিসের সুযোগ পাচ্ছ, সাথে কিন্তু রিটেন সাপোর্টও পাচ্ছ। সো দুইটাই পাচ্ছ মাত্র 500 টাকায়। আমি তোমাদের হাইলি রিকমেন্ড করব তোমরা আমাদের ইন্টেনসিভ কেয়ারের থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সক্লুসিভ প্রিপারেশন নাও এবং তুমি শেষ মুহূর্তে হার্ডওয়ার্ক করো, অর্গানাইজড ওয়েতে তুমি প্রিপারেশন রাখো, ইনশাল্লাহ বেস্ট কিছু করতে পারবে।